প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা গত লেকচারে আপেক্ষিক বেগ রিলেটেড কিছু প্রবলেম সলভ করেছিলাম, রাইট? আজকে আমরা আপেক্ষিক বেগ রিলেটেড কিছু কোশ্চেন সলভ করব, যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশন বা একাডেমিক অল মিশন, প্রত্যেকটা মিশনে ইম্পর্টেন্ট। ওকে, তো চলো স্টার্ট করি। ফার্স্ট, ক্ষেত্র 1। ক্ষেত্র 1, লোক, বৃষ্টি, ছাতা বিষয়ক, মানে ছাতা ধরা বিষয়ক। লোক, বৃষ্টি, ছাতা ধরা বিষয়ক। এখন দেখো, বাস্তবিক ক্ষেত্রে আমরা কিন্তু এর মুখোমুখি হয়েছি, তাই না? বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা নিয়ে এগিয়ে যাই। তো আমি একটু তোমাদের দেখাতে পারি আর কি, একটু খেয়াল করো প্লিজ। ছাতা, যখন বৃষ্টি হয় তখন কি আমরা ছাতা এইভাবে ধরে নিয়ে যাই? এইভাবে ধরে নিয়ে যাই? অবশ্যই নয়। তার মানে ছাতা অবশ্যই এইভাবে ধরি না। যখন বৃষ্টি হয় ছাতা আমরা কি করি? মাথায় ধরি, রাইট? দেখো, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। লম্বভাবে বৃষ্টি হচ্ছে, তুমি যদি কোনো এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকো এইভাবে, তাহলে পড়ন্ত বৃষ্টি এই ছাতাকে উপেক্ষা করে তোমাকে ভেজাতে পারবে না। কিন্তু বৃষ্টিও পড়ছে লম্বভাবে বা উলম্বভাবে। তুমিও যদি ছাতাকে এইভাবে উলম্বভাবে ধরে যদি দৌড় শুরু করো, তাহলে ওই বৃষ্টি কি করবে? সামনে থেকে বা লব্ধি বেগে এসে তোমাকে ভিজিয়ে দিবে। এই জন্য কি করতে হবে? স্থির আছি, কোনো সমস্যা নেই, অস্থিরতা বাদ দিয়ে যদি এভাবে ছাতা ধরে রাখি, আমরা কি বৃষ্টি থেকে রক্ষা পাবো? কিন্তু যদি দৌড় শুরু করি, তাহলে কি ছাতাকে একটু বাঁকিয়ে অথবা এইদিকে একটু বাঁকিয়ে আমরা কি ধরব, তাহলে বৃষ্টি থেকে আমরা কি রক্ষা পাবো। এখন ঘটনা যেটা সেটা বলি তোমাদের। দেখো, ছাতাটা তো এইভাবে ধরেছি, বৃষ্টি থেকে রক্ষা পেয়েছি। ছাতা দেখো কোণ উৎপন্ন করেছে, ছিল এই বরাবর, বাঁকা করে ধরেছি, দেখো উলম্বের সাথে কোণ উৎপন্ন করেছে, রাইট? আবার অনুভূমিকের সাথে কি ছাতা কোণ উৎপন্ন করেছে না? এখন তোমাকে এই ধরনের কোশ্চিন বলতে পারে কিভাবে ছাতা ধরলে বৃষ্টি হতে রক্ষা পাওয়া যাবে। ওকে, চলো দেখি তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা। তো ফার্স্ট প্রবলেম যেটা, সেটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। একজন বালক 6 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে। হঠাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি বালকের গায়ে কত বেগে পড়বে? মানে কি ছাতায় পড়বে। ওকে, বৃষ্টি হতে রক্ষা পেতে কত কোণে কিভাবে ছাতা ধরতে হবে? চলো দেখি এই প্রবলেমটা সলভ করি। এই প্রবলেমটা এসেছিল হচ্ছে বুয়েট 11-12 সেশনে। সলিউশন, খেয়াল করো, যদি লম্বভাবে বৃষ্টি পড়ে, বৃষ্টি তো লম্বভাবেই পড়ছে, লম্বভাবে যদি বৃষ্টি পড়ে, তাহলে তুমি যদি রাস্তায় দাঁড়িয়ে থেকে এভাবে ছাতা ধরো, তাহলে এই বৃষ্টি ছাতা এসে পড়বে, তোমাকে ভেজাতে পারবে না, রাইট? কিন্তু যদি বালকটা রাস্তা দিয়ে দৌড়ে যায়, একটু খেয়াল করো এখন কেমন, বালকটা রাস্তা দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে সামনের দিকে। তো এখন বৃষ্টি কিন্তু লম্বভাবে পড়ছে, ভি রেইন কত? 5 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, তুমি কিন্তু দৌড়ে যাচ্ছ, এদিকে ধরে নাও কি দৌড়ে যাচ্ছ, কত বেগে দৌড়ে যাচ্ছ? ভি ম্যান এই বরাবর দৌড়ে যাচ্ছ,
ভি ম্যান 6 মিটার পার সেকেন্ড বেগে। যেহেতু আপেক্ষিক বেগ রিলেটেড, রাইট? তাহলে কি বলেছিলাম আমরা, যার সাপেক্ষে আমরা কি করব, নির্ণয় করব, তার বেগটাকে একটু উল্টিয়ে দেব বা 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিব, তাই না? তাই লোকের সাপেক্ষে বৃষ্টি পড়ছে, তাই না? তাহলে লোকের বেগটাকে আমরা কি করব, উল্টিয়ে দিলাম। তাহলে এইদিকে উল্টিয়ে দিলাম ভি ম্যান। আমি এখানে মাইনাস দিতে পারি, তো মাইনাস না দিলেও চলবে, যেহেতু আমরা কি ভেক্টরের পরম মান ব্যবহার করি। তাহলে 6 মিটার পার সেকেন্ড এইদিকে। হ্যাঁ, এখন খেয়াল করো, লোকের বেগও আছে আবার বৃষ্টির বেগও আছে। তাহলে বৃষ্টি কেমন ভাবে পড়বে? বৃষ্টি অবশ্যই লম্বভাবে পড়বে, নয় এখন কি লম্বের সাথে একটা কোণ করে পড়বে। বৃষ্টি লম্বের সাথে একটা কোণ করে পড়বে, অর্থাৎ এই বরাবর বৃষ্টি পড়বে। কত বেগে? ভি বেগে। কার সাথে? উলম্বের সাথে। আমরা ধরলাম থিটা কোণ করে পড়বে। তো বৃষ্টি তো পড়ছে, এখন তোমাকে কি করতে হবে? তাহলে ছাতাটা ধরতে হবে। তাহলে এইভাবে তুমি যদি ছাতা ধরো, এইভাবে নয়, তুমি যদি এইভাবে একটু বাঁকা করে ছাতা ধরো, তাহলে তুমি বৃষ্টি থেকে কি রক্ষা পেতে পারবা। তাহলে এখন বলেছে কত বেগে পড়বে, তাই না? তাহলে এই যে এই বেগটা নির্ণয় করতে হবে, লব্ধি বেগ নির্ণয় করব। দেখো তো, এই যে ভি আর বৃষ্টির বেগ এবং লোকের বেগের মধ্যে কোনটা কত এখন বলো তো? আলফা 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা ফার্স্ট 1 নাম্বার যদি সলভ করতে চাই, দেখো তো লব্ধি বেগ ভি সমান কি লিখতে পারি? রুট ওভার ভি আর স্কোয়ার ভি এম স্কোয়ার 2 ভি আর ভি এম কস আলফা মানে কত? 90 ডিগ্রি। ঠিক আছে না? এখন cos 90 এর মান কত বলো? 0। এই টোটালটা হয়ে যাবে কি 0। cos 90 যেহেতু 0, টোটালটা 0। তাহলে আমরা এখান থেকে পেলামটা কি? রুট ওভার রেইন, অর্থাৎ 5 স্কোয়ার বৃষ্টির বেগ স্কোয়ার 6 লোকের বেগ স্কোয়ার। যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে 7.81 মিটার পার সেকেন্ড। তাহলে বৃষ্টি কি করে? বৃষ্টি এত বেগে এসে ছাতা বা গায়ে আঘাত করে বালকের। এটা একটা আনসার। ঠিক আছে, ওকে। এখন তোমরা খেয়াল করো, লম্বের সাথে দেখো এই বরাবর ছাতা ধরতে হবে, তাই না? তাহলে কত কোণে ছাতা ধরতে হবে? থিটা কোণে। আচ্ছা দেখো তো, এটা যদি থিটা হয়, আমরা যদি সামান্তরিক কল্পনা করি, এই ধরনের একটা কন্ডিশন পেতে পারি। তাহলে বলো তো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো না? তাহলে ওই ত্রিভুজে দেখো, এটা ভূমি, ভি আর ভূমি, আর এটা হচ্ছে ভি এম এর সমান্তরাল। তাহলে এটা লম্ব। তাহলে 2 নাম্বার কন্ডিশনে আমরা যদি যাই, থিটা কোণে ছাতা ধরতে হবে, তাই না? তাহলে থিটা সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে tan ইনভার্স। ওকে, আচ্ছা এটা না করে আমরা অরিজিনাল সূত্র ব্যবহার করি, তাহলে সেটা সবচেয়ে বেটার হয়। তাহলে লব্ধি দেখো ভি আর এর সাথে কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা এখানে যদি tan থিটা লিখি, তাহলে কি ঘটনাটা ঘটবে? কার সাথে কোণ আছে বলো তো দেখি? ভি আর এর সাথে। তাহলে আমরা কি করব? ভি আর কে ফ্রি করে দেব নিচে। কোণ নেই কার সাথে বলো তো? ভি এম এর সাথে। ভি এম এর সাথে, তাহলে আমরা কি লিখব? ভি এম সাইন আলফা প্লাস ভি এম কস আলফা। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। tan থিটা, ভি এম মানে কত বলো তো দেখি? ভি এম মানে 6 সাইন 90 ডিগ্রি, 5 প্লাস 6 cos 90 ডিগ্রি। cos 90 এর মান হচ্ছে 0, sin 90 এর মান 1। তাহলে থিটা সমান আমরা এখানে পাবো যেটা, সেটা হচ্ছে tan ইনভার্স 6/5। ক্যালকুলেশন করলে থিটার মান আমরা পাবো হচ্ছে 50.2 ডিগ্রি। তাহলে উলম্বের সাথে দেখো 50.2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা কি উলম্বের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে যদি ছাতাটাকে ধরা যায়, তাহলে বৃষ্টি হতে রক্ষা পাওয়া যায়। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, যদি অনুভূমিকের সাথে বলতো তাহলে এইটা হতো। 90 থেকে যদি ওই কোণটা বিয়োগ করতাম, অনুভূমিক বা রাস্তার সাথে কোণ হয়ে যেত, তাই না? আচ্ছা, এখন এই প্রশ্নটা যদি তোমাকে বুয়েট অ্যাডমিশন টেস্টে না হয়ে এমসিকিউ দেওয়া হতো, ধরে নাও মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা আদার্স দেখা যাচ্ছে কোনো ডিইউ অ্যাডমিশন টেস্ট, সেক্ষেত্রে তুমি কি করতে? তখন তোমাকে কি ম্যাজিক ফলো করতে হবে। ওকে, ম্যাজিক ফলো করবা। তখন কি থিটা সমান tan ইনভার্স। দেখো তো, ভি 6 মানে কার বেগ? 6 হচ্ছে বলো তো ভি এম এর বেগ, তাই না? আর
কার বেগ বলো তো দেখি? 5 হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে উপরে আছে হচ্ছে 6 মানে লোকের বেগ, আর নিচে আছে কার বেগ? বৃষ্টির বেগ। তাহলে tan ইনভার্স লোকের বেগ বাই বৃষ্টির বেগ বসালে দেখো কি চলে আসবে। তাহলে tan ইনভার্স দেখো 6/5 ক্যালকুলেশন করলে আসবে 50.2 ডিগ্রি। ওকে, অতি সহজে হয়ে যায়। এটা হচ্ছে উলম্বের সাথে কোণ। এটা কার সাথে কোণ? উলম্ব। তোমাকে যদি বলা হয় অনুভূমিকের সাথে কোণ, তাহলে tan থিটা প্রাইম আমি দিয়ে দিলাম। তাহলে তুমি জাস্ট এটাকে উল্টিয়ে দাও, তাহলে tan ইনভার্স হবে কি বৃষ্টির বেগ, বৃষ্টিটাকে উপরে তুলে দাও আর লোকটাকে নিচে বসিয়ে দাও লোকের বেগ বা বালকের বেগ। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করা চলে আসবে। এটা হচ্ছে অনুভূমিক, অনুভূমিক বা রাস্তার সাথে কোণ। ক্লিয়ার? ওকে, তাহলে এই ধরনের যদি প্রবলেমগুলো আসে, এই প্রবলেমগুলো তোমরা এমসিকিউ অর্থাৎ ম্যাজিক প্রসেসেও সলভ করতে পারবা এবং লজিক প্রসেসেও তোমরা কি সলভ করতে পারবা। ওকে, আচ্ছা, দুই প্রসেসই তোমাকে জানতে হবে। তো খেয়াল রেখো, ইম্পর্টেন্ট অনেক। নেক্সট, একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর কত বেগে সাইকেল চালালে 7 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে আঘাত করবে। ওকে, এই প্রবলেমটা এসেছিল কুয়েট 5-6 শিক্ষাবর্ষে। এটাও ওই ধরনের, ওইভাবে তোমরা সলভ করতে পারবা। খেয়াল করো, এদিকে সাইকেল আরোহী চলে যাচ্ছে, ভি ম্যান সাইকেল আরোহীর লম্বভাবে কি বৃষ্টি পড়ছে, ভি রেইন বৃষ্টি পড়ছে, কত বেগে বৃষ্টি পড়ছে? 7 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। তাহলে আমরা কি করব? কার সাপেক্ষে বলো তো বৃষ্টি পড়ছে? সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টি পড়ছে। তাহলে সাইকেল আরোহীর বেগটাকে আমরা কি করব? ঘুরিয়ে দিব। তোমাদের গত লেকচারে আমি পড়িয়েছিলাম 180 ডিগ্রি কোণে কি করবা? ওটাকে ঘুরিয়ে দাও। এখন দেখো, যেহেতু সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে বৃষ্টিটা পড়া শুরু করবে কিভাবে বলো তো? লব্ধি বেগে। ধরে নাও এইভাবে পড়া শুরু করবে ভি বেগে, কিন্তু বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়বে কত? 45 ডিগ্রি কোণে। তার মানে সাইকেল আরোহীটা যদি এখানে অবস্থান করে, ওকে, তো ধরে নাও এটা সাইকেল, এটা সাইকেল। তো এখন 45 ডিগ্রি কোণে যদি তার গায়ে আঘাত করে, এই যে কোণটা থিটা 45 ডিগ্রি কোণে যদি বৃষ্টি এসে তার গায়ে আঘাত করে, তখন তো আমাকে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে কত বেগে চালালে। তার মানে এটা সাইকেল আরোহীর বেগ। ওকে, তাহলে সাইকেল আরোহী এদিকে কিন্তু গতিশীল। তো এখন খেয়াল করো, আমরা তো অতি সহজেই সলভ করতে পারি tan থিটা দিয়ে, তাই না? আচ্ছা, তো ওইভাবে আমরা সলভ না করে এমনি আমরা অথেন্টিক প্রসেসের দিকে আগাই। ধরে নাও এটা আলফা কয় ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেটা জানি, আমরা জানি tan থিটা সমান কি কার সাথে কোণ বলো তো? থিটাটা উৎপন্ন করছে ভিআর এর সাথে কোণ। তাহলে ভিআর কে কি করব? ফ্রি করে দিব আমরা, সেটা বলেছি। এখন কার সাথে কোণ নেই? ভিএম এর সাথে। তাহলে আমরা লিখব ভিএম সাইন আলফা, আলফা মানে কয় ডিগ্রি? 90 ডিগ্রি, একবারে বসিয়ে দিই, প্লাস ভিএম কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান কত? 0। ওকে, সাইন 91। তাহলে আমরা এখান থেকে tan থিটা অর্থাৎ tan 45 ডিগ্রি, থিটার মান কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, সাইন 91, তাহলে ভিএম ডিভাইডেড ভিআর, দেখো tan 45 ডিগ্রি 1 ভিএম, আর এটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে সাইকেল আরোহীর বেগ কত বলো তো? 7 মিটার পার সেকেন্ড। তাহলে সাইকেল আরোহী যদি, এটা হচ্ছে আনসার, সাইকেল আরোহী যদি 7 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, তাহলে এইভাবে পতনশীল অর্থাৎ 7 মিটার পার সেকেন্ড বেগে পতনশীল বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণ করে এসে এই সোজাসুজি এসে কি করবে? আঘাত করে দিবে। বুঝতে পেরেছো? ওকে, এখন তুমি অনায়াসে ম্যাজিক ব্যবহার করতে পারো। অ্যাডমিশন টেস্টগুলোতে এমসিকিউ আনসারের জন্য তোমাকে ম্যাজিক ব্যবহার করতে হবে। স্পেশালি এই প্রবলেমগুলো দেখবা এমসিকিউ মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুব বেশি আসে, সবগুলোতেই আসে আর কি। তাহলে আমরা কি করব বলো তো? tan থিটা আরোহীর বেগ, আরোহীর বেগ ডিভাইডেড বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। ওকে, তাহলে এটা দেখো কি tan 45, এটা কত হবে? 1। তাহলে আরোহীর বেগ
ডিভাইডেড বৃষ্টির বেগ কত ছিল 7 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করো, দেখো 7 মিটার পার সেকেন্ডই আনসার চলে আসবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা আরো একটা প্রবলেম সলভ করতে চাই রিলেটেড। এক্সাম্পল 03। মনে রাখবা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার মানে ব্রেন বা মস্তিষ্কের এই যে ধারালো মানে সাইডগুলো আরো বেশি ধারালো হবে, বুঝেছ? কারণ আল্লাহ তোমাকে একটা সুপার একটা জৈবিক কম্পিউটার দিয়েছে, এই যে ব্রেন। হাজার হাজার যে কম্পিউটারগুলো তোমার সামনে দেখা যায়, এই কম্পিউটারের চেয়েও কি দামি তোমার বেশি, সেটা হচ্ছে মস্তিষ্ক। এত পাওয়ারফুল একটা কম্পিউটার, সুপার কম্পিউটার নিয়ে তুমি কেন বসে থাকবা? এটাকে কাজে লাগাও, যত বেশি কাজে লাগাবা তত বেশি কি হবে, এটা শানিত হবে এবং বেশি কাজ করবে। ওকে, আচ্ছা আরেকটা এক্সাম্পল খেয়াল করো হবে। একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে গতিশীল ওকে দৌড়াচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এমতো অবস্থায় বৃষ্টি 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্বের সাথে 20 ডিগ্রি কোণে পতিত হচ্ছে। তার মানে দেখো বৃষ্টি এখন আর কিন্তু লম্বভাবে পতিত হচ্ছে না। ওকে, বৃষ্টি হতে রক্ষা পেতে কিভাবে ছাতা ধরতে হবে? তার মানে লোকও অনুভূমিক বরাবর নেই, 30 ডিগ্রি কোণ করে গমন করছে, এবং কি নেই, বৃষ্টিও কি লম্বভাবে পতিত নয়, বৃষ্টি লম্বের সাথে 20 ডিগ্রি কোণ করে পতিত হচ্ছে, রাইট? তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি? স্বাভাবিক তোমরা যেভাবে করেছিলে ওইভাবে আর কি। খেয়াল করো, এটা হচ্ছে অনুভূমিক। লোকটা কি করেছে দেখো, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে, মোটামুটি লোকটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে, এটা আমি উলম্ব দিয়ে দিলাম, 30 ডিগ্রি কোণ করে এদিকে গমন করছে। ভি ম্যান কত 10 মিটার পার সেকেন্ড বেগে গমন করছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে। হ্যাঁ, আচ্ছা, তো এখন খেয়াল করো তোমরা, আমরা কি করব, এই লোকের বেগটাকে উল্টিয়ে দিব। হ্যাঁ, ভি ম্যান এই বরাবর 10 মিটার পার সেকেন্ড, এই কোণটা কত বলো তো 30 ডিগ্রি, কারণ এটা যদি 30 হয় এটাও 30 বিপরীত কোণ হিসাবে। এখন আবার বলা হয়েছে দেখো 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্বের সাথে 20 ডিগ্রি কোণে বৃষ্টি পতিত হচ্ছে, তাই না? তাহলে উলম্বের সাথে দেখো এইভাবে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি পড়ছে ভি রেইন 5 মিটার পার সেকেন্ড, এটা কত 20 ডিগ্রি, এটাও কত 20 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, লোক এবং বৃষ্টি এর মাঝ বরাবর কি ক্রিয়াশীল হবে বলো তো দেখি? এর মাঝ বরাবর লব্ধি ক্রিয়াশীল হবে এবং ওই বরাবরই কি হবে বলো তো, বৃষ্টি পতিত হবে। ভি বেগ নিয়ে বৃষ্টি পতিত হবে। তাহলে আমরা এখানে একটা সামান্তরিক এঁকে ফেলি। হ্যাঁ, এই সামান্তরিক এঁকে দিলাম। আচ্ছা, এখন দেখো তো আমাদের এটা লব্ধি, তাহলে এই কোণটা দুটি বৃষ্টি এবং লোকের মধ্যে কোণ হচ্ছে এটা কতটুকু বলো তো দেখি? দেখো এইদিকে 30 আর এদিকে 20, 30 আর 20 কত 50, কিন্তু টোটাল কোণ কত 90। তাহলে 90 থেকে যদি 50 বিয়োগ করি তাহলে এটা হয় হচ্ছে 40, তাই না? তাহলে এইটা হচ্ছে আলফা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু লব্ধি বেগ নির্ণয় করতে পারবো, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের লব্ধি বেগের কথা বলেনি, বৃষ্টি কত বেগে আঘাত করবে এসে সেই কথাটা বলেনি, তাহলে সেক্ষেত্রে আমরা ওইটা দরকার নেই, আমরা কত কোণে ছাতা ধরতে হবে সেটা আমরা ধরে দেখাবো। ওকে, আমরা ধরলাম ছাতা ধরতে হবে এর সাথে থিটা কোণে। আচ্ছা, উলম্বের সাথে আমরা ছাতা ধরবো, ঠিক আছে? তার আগে আমরা এই কোণটা নির্ণয় করে নিব, এই কোণটা আমরা থিটা নির্ণয় করে নিই আগে। তো দেখা যাক, এখানে নির্ণয় করি tan থিটা ইজ ইকুয়াল, দেখো তো এই থিটা মানে এই যে লব্ধি ভি আর এর সাথে কোণ উৎপন্ন করেছে, তাহলে যার সাথে কোণ তাকে আমরা কি করব, ফ্রি রাখবো, তাই না? কার সাথে কোণ নয়, ভি এম এর সাথে কোণ নয়, তাহলে আমরা লিখব ভি এম সাইন আলফা প্লাস ভি এম কস আলফা। ওকে, ভি এম মানে কত 10 সাইন আলফা মানে কত ডিগ্রি 40 ডিগ্রি, ভি আর মানে কত 5 প্লাস 10 কস কত 40 ডিগ্রি। ওকে, আমরা এখান থেকে যদি থিটা বের করি তাহলে tan
tan ইনভার্স আমরা একটা মান খুঁজে পাবো, সেটা হচ্ছে এইটা বসিয়ে দাও 10 sin 40 ডিগ্রি, আর এটা হচ্ছে 5 প্লাস 10 cos 40 ডিগ্রি। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা এখানে যেটা পাবা সেটা হচ্ছে 26.91 ডিগ্রি। ওকে, এখন একটু খেয়াল করো তোমরা, এই বরাবর তো বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এই বরাবর বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি এই লব্ধি এই বৃষ্টির সাথে কোণ উৎপন্ন করেছে থিটা। তাহলে বলো তো উলম্বের সাথে কতটুকু কোণ উৎপন্ন করেছে? আমরা থিটা জানি, আবার এইটুকু দেখো কি 20 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে ওই থিটার সাথে 20 ডিগ্রি যোগ করে দিলেই তো আমাদের উলম্বের সাথে কোণ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখে ফেলি উলম্বের সাথে কোণ কতটুকু বলো তো? 26.91 ডিগ্রি, আর ওইটা আছে 20 ডিগ্রি। তার মানে টোটাল আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত? 46.91 ডিগ্রি। এটা এইভাবে, অর্থাৎ উলম্বের সাথে যদি এত কোণে ছাতা ধরা যায় তাহলে ওই বৃষ্টি থেকে কি রক্ষা পাওয়া যাবে? যাবে না? ওকে, তাহলে এইভাবে কি আমরা প্রবলেম সলভ করতে পারবো। লম্বভাবে পড়ুক বা যেভাবে পড়ুক বৃষ্টি, প্রবলেম সলভ করা যাবে, যাবে না? ওকে, ইনশাআল্লাহ। নেক্সট ক্ষেত্র 2, এটা অনেক ইম্পর্টেন্ট ক্ষেত্র, VVI। ক্ষেত্রটা কেমন খেয়াল করো, লোক, বৃষ্টি, আরেকটা কিছু এখানে উপস্থিত থাকবে, ছাতা তো থাকবেই, আবার কি বাতাস এসে হাজির হবে, বাতাস উপস্থিত থাকবে, বাতাস এবং ছাতা তো থাকবেই বিষয়ক, কারণ বাতাস থাকলেও আমরা কিভাবে ছাতা ধরবো সেটা আমরা দেখব। এখন এখানে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যখন ভেক্টরের সামান্তরিক সূত্র পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম, দেখো তখন দেখেছি আমরা একটা বিন্দুর উপরে পি এবং কিউ দুইটা ক্রিয়াশীল ছিল। ওই সময় আমরা কি লব্ধি প্রয়োগ করে নির্ণয় করেছিলাম, রাইট? আপেক্ষিক কন্ডিশনটা আসেনি, এসেছে কি? আসেনি। আপেক্ষিক কন্ডিশন কখন আসে? ফার্স্ট লেকচারেই আমরা দেখো এর আপেক্ষিকতা যখন পড়েছি তখন দেখেছি একটা গাড়ি, ধরে নাও একটা গাড়ি যখন একদিকে গমন করছে, আরেকটা গাড়ি যখন আসছে বিপরীত দিক থেকে, আরেকটা গাড়ি যখন হাজির হয়ে মানে গতিশীল হচ্ছে, ওই সময় কি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এখানকার একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিকতা, রাইট? কারণ আপেক্ষিক কন্ডিশন সর্বদা প্রযুক্ত হয় আমরা যেটা জানি ভিন্ন কন্ডিশনের উপরে, ভিন্ন দুইটা বস্তুর উপরে। ওকে, আর একই বস্তুর উপরে বা একই বিন্দুর উপরে ক্রিয়াশীল হলে সেখানে আপেক্ষিকতা থাকে না। ওকে, আচ্ছা, এখন ঘটনা, এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, একটু খেয়াল করো তো। ধরে নাও এটা একটা বৃষ্টির ফোঁটা, এটা একটা বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা পড়ছে, লোক রাস্তায় দৌড়ে যাচ্ছে। ওকে, এখন এদিক থেকে বাতাস বয়ে চলেছে, বাতাস, ভি এয়ার, এদিকে ভি ম্যান, ভি রেইন, বাতাস দেখো বয়ে চলেছে। এদিক থেকে বয়ে চলতে পারে, ওই দিক থেকে বয়ে চলতে পারে, আরো অন্য দিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে, ইচ্ছা মতো বাতাস বইতে পারে। ওকে, তবে আমরা সাধারণত সমান্তরালের বাতাসগুলোই বেশি দেখি এই রিলেটেড প্রবলেমগুলোতে। তো এখন আমি তোমাদের বলেছি একটা বিন্দুর উপর যদি একাধিক ভেক্টর প্রযুক্ত হয় সেখানে আমরা লব্ধি নির্ণয় করতে পারি, ঠিক আছে? আর যদি একাধিক বস্তু ভিন্ন ভিন্ন আলাদা আলাদা হয় তাহলে সেখানে আপেক্ষিকতা আনতে পারি, পারি না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, একটা লোক দেখো এদিকে গমন করছে, আর বাতাস দেখো তার বিরুদ্ধ থেকে আসছে, আসছে না? আসছে। তাহলে আমরা এখানে বলো তো লোকের সাপেক্ষে আপেক্ষিকতা আমরা প্রয়োগ করব কার উপরে? আমরা প্রয়োগ করব বৃষ্টির উপরে নাকি এই বাতাসের উপরে? আমরা দুইটার উপরেই প্রয়োগ করতে পারি। ওকে, তবে আমাদের জটিলতা পরিহারের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সমান্তরালে যে দুইটা পাবো সেখানে আমরা কি করব? লব্ধি নির্ণয় করব, করে এসে আমরা বৃষ্টির উপরে, বৃষ্টির সাথে জেনারেলি যে ক্যালকুলেশনগুলো আছে লব্ধির সেগুলো করে আমরা ক্যালকুলেশন করব। ওকে, এই রিলেটেড প্রবলেমগুলোতে।
তো একটু খেয়াল করো কি হবে এগুলো। তো এখন ঘটনা এই ধরনের, তুমি স্থির আছো, ছাতা এইভাবে ধরলে কোনো সমস্যা নেই, লম্বভাবে পতিত বৃষ্টির তুমি বাঁচতে পারবা। কিন্তু তুমি স্থির আছো, বৃষ্টিও পড়ছে এই দিক দিয়ে, ধরে নাও এই দিক দিয়ে ওই দিক থেকে বাতাস বয়ে আসছে, ওকে, অনুভূমিকের সমান্তরালে বাতাস বয়ে আসছে। তখন কিন্তু তুমি এইভাবে যদি ধরে রাখো তাহলে কিন্তু ওই বৃষ্টি তোমাকে কি করবে, এসে ভিজিয়ে দিবে। তাহলে কি করতে হবে বলো তো দেখি, কিছুটা আমরা কি বাঁকিয়ে ধরি ছাতা, রাইট, ক্লিয়ার, ওকে। অথবা তুমি কি করতে পারো, দেখো বৃষ্টিও পড়ছে, বাতাসও আসছে, তুমিও দৌড়ে যাচ্ছ, তখনও কি করতে পারি, এইভাবে ছাতা ধরে তো আমরা বাঁচতে পারি না, কিছুটা হলো এইভাবে ছাতা ধরে নিয়ে দৌড়ায়, রাইট, কখনো কখনো দেখেছো কিন্তু, দেখোনি, ওকে। আবার খেয়াল করো, বৃষ্টি আসছে এদিক থেকে, বৃষ্টি উপর থেকে লম্বভাবে পড়ছে, কিন্তু কি বৃষ্টি দেখো কি বাতাস অনুভূমিকভাবে গমন করছে, তুমিও এইদিকেই দৌড়াচ্ছ, বাতাস যেদিকে সেদিকেই দৌড়াচ্ছ, ওকে। তখন কি ছাতা এভাবে ধরলে হবে না, তখন একটা কন্ডিশন করে ছাতা ধরে কি দৌড় দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এই বৃষ্টি থেকে বাঁচার জন্য এই ক্ষেত্রে আমরা কি করতে পারি তোমরা অবশ্যই খেয়াল রাখবা, কারণ এই অংশ থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি সৃজনশীল এবং অ্যাডমিশন টেস্টের জন্য অনেক কোশ্চিন হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, তো খেয়াল করো তোমরা সবাই, আমরা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল 4, 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি পতিত হচ্ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিমে বায়ু প্রবাহিত হচ্ছে। নির্ণয় করো, কি নির্ণয় করো? 1 নম্বরে তোমাকে বলা হয়েছে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা একজন লোক কিভাবে ছাতা ধরলে বৃষ্টি হতে রক্ষা পাবে, রাইট, লোক স্থির। তাহলে একটু খেয়াল করো তো, এটা সলভ করে ফেলি আমরা। এই সাইড হচ্ছে কার দিক, পূর্ব দিক, এই সাইডে ধরলাম কার দিক, কোন দিক, পশ্চিম দিক, ওকে। লম্বভাবে বৃষ্টি পড়ছে, তাহলে খেয়াল করো তো এই বরাবর ভি রেইন কত বেগে বৃষ্টি পড়ছে বলো তো দেখি, 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে, রাইট, 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। এখন খেয়াল করো বাতাস বচ্ছে পূর্ব থেকে, কি বলেছে 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বসছে, তাহলে পূর্ব হতে পশ্চিম দিকে কি বাতাস বচ্ছে, ভি এয়ার কত 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বয়ে চলেছে। কিন্তু দেখো তো বৃষ্টির উপর কি বাতাসের প্রভাব থাকবে না? থাকবে তো, কারণ বৃষ্টি পড়ছে, সোজাসুজি তো বৃষ্টিকে পড়তে দিবে না, দিবে না, বাতাস কি করবে, বারবার ধাক্কা দিয়ে দিয়ে কি বৃষ্টিকে সোজাসুজি দিবে না, দেখবা এই বরাবর নিয়ে চলে আসবে। তাহলে ধরে নাও বৃষ্টিটা তখন কি এই লম্বালম্বি না পড়ে তখন একটা লব্ধি বেগ নিয়ে পড়া শুরু করবে, ওকে, সেটা হচ্ছে বৃষ্টির বেগ ভি। এখন ঘটনা, তুমি দেখো স্থির একজন দর্শক কি আছে, দাঁড়িয়ে আছে, স্থির একজন লোক দাঁড়িয়ে আছে, ওকে। এখন ওই লোক যদি এই বৃষ্টি থেকে বাঁচতে হয়, দেখো ওই বৃষ্টি এসে কিন্তু লোককে আঘাত করবে, তাহলে ওই লোক কি ছাতা ধরবে? দেখো তো ছাতা ধরতে হবে, রাইট। তাহলে ওই লোককে কি এই বরাবর ছাতা ধরতে হবে, কারণ যদি বাতাস না থাকতো এইভাবে ছাতা ধরে রাখলেই, ছাতাকে যদি এইভাবে ধরে রাখতো তাহলে কোনো সমস্যা ছিল না, ওকে। কিন্তু যেহেতু বাতাস আসছে, বৃষ্টিকে কি দেখো ধাক্কা দিয়ে নিয়ে আসছে, লোক যদি মাথার উপর ছাতা ধরে রাখে তাহলে তো কাজ হবে না, হবে কি, হবে না। তাহলে এই বরাবর ছাতা ধরতে হবে, কত কোণে, লম্বের সাথে থিটা কোণ করে, বা বৃষ্টির সাথে থিটা কোণ করে, বৃষ্টির সাথে থিটা কোণ করে ছাতা ধরতে হবে, রাইট। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো কি ঘটনা। তাহলে এইটা আমরা বের করতে চাই, তাহলে থিটা সমান আমরা কি লিখতে পারি বলো তো, একবারে লিখলাম ট্যান ইনভার্স লোকের বেগ বাই বৃষ্টির বেগ, কিন্তু লোক নেই তাই না, শুধু কি আছে বলো তো, এটা যদি লম্ব হয় তাহলে এটা হচ্ছে ভি এয়ার, তাহলে ভি এয়ার ডিভাইডেড ভি রেইন, তাহলে ট্যান ইনভার্স ভি এয়ার কত বলো তো 3, এবং ভি রেইন কত বলো তো দেখি 6, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে 26.56 ডিগ্রি, এটা হবে आंसर। তাহলে লোকটা এতক্ষণে ছাতা ধরলে বৃষ্টি হতে রক্ষা পেত, ওকে। আচ্ছা,
এখন খেয়াল করো কন্ডিশনটা এই ধরনের যদি বলা হয়, তো এখন খেয়াল করো লোকটি যদি 8 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহের বিপরীতে দৌড়াতে থাকে তাহলে বৃষ্টি হতে রক্ষা পেতে কত করে ছাতা ধরতে হবে। তো সলিউশন আমরা আগের চিত্রে আঁকাই। দেখো খেয়াল করো এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। ওকে, লম্বভাবে বৃষ্টি পড়তেছিল, ভি রেইন কত দেওয়া ছিল, ভি রেইন দেওয়া আছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। বায়ু কিন্তু পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হচ্ছে, তাহলে ভি এয়ার 3 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। ওকে, আচ্ছা এখন তোমরা খেয়াল করো লোক কিন্তু এই যে এখানে ছিল, লোক কিন্তু এখন দৌড়ে চলছে কোন দিকে বলো তো, বায়ু প্রবাহের বিপরীত। বায়ু প্রবাহ দেখো এই দিকে, লোক যাচ্ছে ওইদিকে, তাহলে ভিম্যান কত 8 মিটার পার সেকেন্ড বেগে লোক কি দৌড় শুরু করেছে। এখন তাহলে বলো তো লোকের সাপেক্ষে বায়ুর গতি কি বেশি মনে হবে না? কারণ তুমি যেমন দেখো একটা বাসে যাচ্ছ, বিপরীত দিক থেকে একটা বাস আসছে, তাহলে তুমি যদি জানালা দিয়ে ওই বাসটাকে দেখো, ওই বাসের প্রকৃতির চেয়েও অরিজিনাল বেগের চেয়েও বেশি বেগে চলে যাচ্ছে মনে হবে, রাইট? তাই লোকের সাপেক্ষে বায়ু প্রবাহের বেগটা কি তখন বেড়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা কি বেগটাকে সাপেক্ষে একটা করে নিতে পারি। তাহলে লোকের সাপেক্ষে বায়ুর বেগ। ওকে, লোকের বেগটাকে কি করো উল্টিয়ে দাও, তো লোকের সাপেক্ষে তার মানে উল্টিয়ে দিলে কি হবে একই দিকে, তাহলে যোগ করলে কি পাবো তাদের লব্ধি। ওকে, তাহলে লোকের বেগটাকে কি করো উল্টিয়ে দাও, এদিকে দিয়ে দাও। এখন দৌড়াতে ছিল ওইদিকে, কিন্তু এখন আমরা কি করব উল্টিয়ে দিব, কারণ বলেছি সাপেক্ষ যখন আপেক্ষিক বিষয় আসবে উল্টিয়ে দিবা যার সাপেক্ষে হবে। তাহলে কি হবে বলতো 3 + 8, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে দুটি ভেক্টরের যোগফলই হবে কি তাদের লব্ধি 11 মিটার পার সেকেন্ড। তখন মনে হবে কি বাতাস 11 মিটার পার সেকেন্ড বেগে কি দৌড়িয়ে চলে যাচ্ছে পশ্চিম দিকে লোকের সাপেক্ষে। ওকে, তাহলে এখন দেখো তো কি ঘটনাটা ঘটবে। তাহলে আমরা এটাকে আবার এঁকে নিই। এখন লোকের সাপেক্ষে বায়ুর বেগ 11 মিটার পার সেকেন্ড, বৃষ্টি কিন্তু ভি রেইন পড়তেই আছে কত 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এখন লোকটা তো এখানেই আছে, এদিকে যদি দৌড়ে যেতে চায় দেখো বৃষ্টি কিন্তু এখন এই বরাবর পড়বে, ভি বেগ নিয়ে পড়বে, এটা হচ্ছে থিটা, এটাও থিটা, রাইট? তাহলে আমরা যদি এই লোককে বাঁচাতে চাই বৃষ্টি থেকে, মানে ওই লোক নিজেই বাঁচবে, আমরা বাঁচাতে পারবো না, ও ছাতা ও নিজে ধরেই বাঁচবে, এই বরাবর ছাতা ধরবে, রাইট? তাহলে কত কোণে থিটা কোণে ছাতা ধরবে। তাহলে আমরা এটা ভি এম এ 11 মিটার পার সেকেন্ড লিখতে পারি না, লোকের সাপেক্ষে বাতাসের বেগ বা বায়ুর বেগ। ওকে, তাহলে থিটা সমান কত বলো তো tan ইনভার্স, দেখো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে ভি এম এ ডিভাইডেড ভি আর, ক্যালকুলেশন করো tan ইনভার্স 11/3, এখান থেকে একটা কি আনসার আসবে, আমি আনসারটা একটু লিখে দিচ্ছি তোমাদের 61.4 ডিগ্রি প্রায়। ওকে, এত কোণে যদি ছাতা ধরে উলম্বের সাথে তাহলে বৃষ্টি থেকে রক্ষা পাবে। ওকে, আচ্ছা এর আর একটা অংশ 3 নম্বর অংশ আমরা একটু দেখতে চাই। এটা দেখো লোকটি যদি 8 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহের দিকে, তার মানে এর আগে ছিল বিপরীত দিকে, এখন দিকে দৌড়াতে শুরু করে তাহলে বৃষ্টি হতে রক্ষা পেতে কিভাবে ছাতা ধরতে হবে। তাহলে খেয়াল করো আমরা একটা ফার্স্টে কাজ করব যেটা, সেটা হচ্ছে এটা ভি এয়ার, তাই না? ভি এয়ার কত দেখো 3 মিটার পার সেকেন্ড, কিন্তু লোক দৌড়ে যেতেছিল দিকে, দেখো বায়ু প্রবাহের লোক যদি এত বেগে বায়ু প্রবাহের দিকে, তার মানে বায়ু প্রবাহ যেদিকে লোকও দৌড়াচ্ছে সেদিকে, ভি ম্যান কত 8 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে বলো তো এদের লব্ধি নির্ণয় করব আমরা। তাহলে ফার্স্ট কি করব আমরা, বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে, দেখো বায়ু এদিকে প্রবাহিত হচ্ছে ভি এয়ার, আমরা কি করব যার সাপেক্ষে লোকের সাপেক্ষে বায়ু প্রবাহের বেগ নির্ণয় করব, তাহলে লোকের বেগটাকে আমরা বিপরীত দিকে দিয়ে দিব, তাহলে ভি ম্যান, তাই না? এখন বলো তো লোকের সাপেক্ষে দেখো মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে লব্ধি নির্ণয় কি বিয়োগফলের সমান। তাহলে দেখো লোকের সাপেক্ষে বায়ু প্রবাহের বেগটা আমরা তখন নির্ণয় করতে পারবো।
স্বাভাবিক অর্থে তুমি যদি কি একই দিকে যাও তাহলে মনে হবে কি তুমি বায়ুকে কি প্রায় 5 মিটার/সেকেন্ড বেগে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার দেখো পিছে ফেলে ফেলে তুমি এগিয়ে যাচ্ছ, তাই মনে হবে, তাই না? আচ্ছা, তাহলে লব্ধিটা কত হবে? সাধারণত এখন যোগ হবে না, হবে কি বলতো, বিয়োগ। তাহলে 180 ডিগ্রি যেহেতু, তাহলে লিখতে পারি কি লোকের সাপেক্ষে বায়ুর বেগ ভি ম্যান এয়ার কত 8 - 3 মিটার/সেকেন্ড, তার মানে 5 মিটার/সেকেন্ড। এখন খেয়াল করো, আমরা এখন চিত্রে নিয়ে যাই। ভি ম্যান এয়ার, এই বেগে কি বায়ু প্রবাহিত হচ্ছে কত 5 মিটার/সেকেন্ড বেগে এইদিকে পশ্চিমে, পূর্ব থেকে পশ্চিমে। বৃষ্টি কিন্তু পড়ছেই, ভি রেইন 6 মিটার/সেকেন্ড এটা দেওয়া আছে। লোক এখন কোন দিকে দৌড়ে যাবে বলো তো দেখি? লোক এখন দৌড়াবে ওইদিকে, তাহলে লোকটা ছাতা ধরবে কেমনে? এটা হচ্ছে হ্যান্ড, এইভাবে এখন বৃষ্টি পড়বে, তাই না? এই যে কোন ছাতা দিয়ে দাও হাতে, এই ছাতা ধরবে, তাহলে কত কোণে ছাতা ধরবে সেটা আমরা বের করে ফেলি। এখানে যদি আমরা tan থিটা ব্যবহার করি, আমাদের জেনারেল সূত্র যেটা থিটা = tan ইনভার্স লম্ব কোণটা বলো তো 5/6, তাই না? এটা আসবে 40 ডিগ্রি প্রায়, মানে উলম্বের সাথে দেখো বা বৃষ্টির সাথে দেখো 40 ডিগ্রি কোণ করে ছাতা ধরলে বৃষ্টি হতে রক্ষা পাবে। ওকে, আচ্ছা, এই পর্যায়গুলো তোমরা কি মুখস্থ করে ফেলবা, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আবার খেয়াল করো নেক্সট আরেকটা কন্ডিশন। লোকটি যদি বায়ু প্রবাহের সমান বেগে বায়ু প্রবাহের বিপরীতে গমন করে তাহলে কিভাবে ছাতা ধরতে হবে? তার মানে লোকটা দেখো বায়ু এদিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে, এদিকে বায়ু ভি এয়ার কত 3 মিটার/সেকেন্ড। হ্যাঁ, লোকটা কি করেছে, লোক বায়ু প্রবাহের বিপরীতে ওই বেগে গমন করছে, তাহলে এই দিকে দৌড়ে যাচ্ছে ভি ম্যান 3 মিটার/সেকেন্ড বেগে। তো লোকটা দেখবে বায়ু প্রবাহটা আরো দ্রুত হচ্ছে, কারণ লোক এদিকে দৌড়াচ্ছে, বায়ু ওই দিক থেকে আসছে, তাকালে মনে হবে কি আরো দ্রুত যাচ্ছে, দ্বিগুণ বেগে চলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব বলতো দেখি, এইটাকে যেহেতু আপেক্ষিক তাহলে এদিকে আমরা ঘুরিয়ে দিব। ওকে, দেখো ভি এ এবং ভি এম মানে লোকের মধ্যে কোণ কত এখন 0 ডিগ্রি, তাহলে 0 দুটি ভেক্টরের মধ্যে কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধি কত হবে, যোগফলের সমান। তাহলে বলতো লোকের সাপেক্ষে বায়ু প্রবাহের বেগ কত, ভি ম্যান এয়ার কত হবে 3 + 3 মিটার/সেকেন্ড 6 মিটার/সেকেন্ড, রাইট? ওকে, এখন তোমরা খেয়াল করো তো, এই দেখো এইদিকে বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে, লোকের সাপেক্ষে বায়ু প্রবাহিত হচ্ছে 6 মিটার/সেকেন্ড বেগে, এদিকে ভি রেইন 6 মিটার/সেকেন্ড বেগে পড়ছে। তাহলে এখন তো এইভাবেই কি বৃষ্টি পড়া স্বাভাবিক, লব্ধি বেগে থিটা কোণ করে, কিন্তু লোকটা তো আছেই, লোক তো আছেই, তাহলে ওই লোক ছাতা ধরবে কিভাবে বলো তো দেখি? এইভাবে ছাতা ধরবে। তাহলে এখন খেয়াল করো তো, এইটা হচ্ছে, এই বাহুটা হচ্ছে ভি এম এ মানে 6 মিটার/সেকেন্ড। আমরা যদি এখন কি এই থিটাটা বের করি, tan ইনভার্স 6/6 দেখো 45 ডিগ্রি, তাহলে উলম্বের সাথে যদি 45 ডিগ্রি করে কোণ করে ছাতা ধরে তাহলে নিজেকে রক্ষা করতে সেক্ষেত্রে পারবে, রাইট? ওকে, নেক্সট এবার খেয়াল করো, আমরা লাস্ট কন্ডিশনটা দেখব। লোকটি যদি
বায়ু প্রবাহের দিকে বায়ুর সমান বেগে গমন করে, সেক্ষেত্রে কিভাবে ছাতা ধরতে হবে, মানে রক্ষা পেতে ধরতে হবে। লোকটি যদি বায়ু প্রবাহের দিকে বায়ুর সমান বেগে গমন করে সেক্ষেত্রে কিভাবে ছাতা ধরতে হবে, তার মানে বৃষ্টি থেকে রক্ষা পেতে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি করব, লোকের সাপেক্ষে বায়ু প্রবাহের বেগ নির্ণয় করব। এদিকে বায়ু প্রবাহিত হচ্ছে ভি এয়ার 3 মিটার পার সেকেন্ড বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে। লোকটাও কি হচ্ছে ওই বেগেই দেখো এদিকে গমন করছে, লোক ওই বেগে ধরো এদিকে গমন করছে, ভি ম্যান 3 মিটার পার সেকেন্ড। তাহলে কি হবে, মানে দেখ, খেয়াল করো তো, বায়ু যাচ্ছে সাথে সাথে কি লোকও যাচ্ছে, কেউ কাউকে অতিক্রম করতে পারছে না, পারছে কি? অবশ্যই নয়। তার মানে কি বলতো, একটা সাপেক্ষে আর একটা কি আপেক্ষিক বেগ আছে? নাই। তাহলে একটু খেয়াল করো তো, আমরা কি করব, উল্টিয়ে দিব, তাই না? তাহলে এই যে লোকের বেগটাকে আমরা কি করব, উল্টিয়ে দিব এদিকে। তাহলে বলো তো, লোকের সাপেক্ষে বায়ু প্রবাহের বেগ কত? লোকের সাপেক্ষে বায়ু প্রবাহের বেগ ভি ম্যান এয়ার 3 - 3, দেখো 180 ডিগ্রি কোণ দুটি ভেক্টরের বিয়োগ ফলের সমান লব্ধি হবে এত মিটার পার সেকেন্ড, তার মানে 0। তো দেখো লোকের সাপেক্ষে বায়ু প্রবাহের বেগ নেই আর, তাহলে এখন কি বৃষ্টি তার নিজস্ব বেগ নিয়ে পড়বে। এদিকে কি ভি ম্যান এয়ার 0, বৃষ্টি কিন্তু আজকে বৃষ্টির ঈদ লেগে গেছে, খুশি, মানে কোনো কিছু প্রভাব ফেলতে পারছে না। বৃষ্টি কত বেগে পড়ছে? 6 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। ওকে, তাহলে একটু খেয়াল করো তো কি ঘটনাটা ঘটবে। লোকটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, ছাতা লম্বভাবেই ধরতে হবে, তাই না? ক্লিয়ার? কারণ এখন আর বায়ু প্রবাহ নেই, বৃষ্টি যেভাবে পড়ছে বৃষ্টি কি হবে সেইভাবেই কি পড়বে। তার মানে ছাতাটা কি বৃষ্টি বরাবর যদি ধরে লম্বভাবে তাহলে সেখান থেকে বাঁচবে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, থিটা সমান দেখো তো tan ইনভার্স, তো লম্ব টম্ব কি আছে? নাই। একবারে কমন সেন্স থেকে আমরা এখানে বলতে পারি কি লম্বভাবে ছাতা ধরতে হবে, তাই না? tan ইনভার্স লোকের বেগ বা বায়ুর বেগ যেটাই বলো, বায়ুর বেগ ডিভাইডেড বৃষ্টির বেগ বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করো, tan ইনভার্স 0 মানে কয় ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে উলম্বের সাথে 0 ডিগ্রি, তার মানে কি লম্বভাবে ছাতা ধরতে হবে, লম্ব বরাবর। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমরা প্রবলেমগুলো দেখলাম, এই প্রবলেমগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই কি করবা, ভালোভাবে সলভ করবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু যা শিখলাম, তুমি শিখছো, অবশ্যই তোমার কি এক্সামে তোমাকে অবতীর্ণ হতে হবে, রাইট? সেখানে উত্তীর্ণ হতে হবে, ফলাফল যা আসবে সেখান থেকেই তোমার যোগ্যতা অনুসারে কি বিভিন্ন স্তরে স্তরে তুমি চলে যেতে থাকবা। এই জন্য যা শিখলাম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই রিলেটেড এখন আমরা কিছু সৃজনশীল আমরা সলভ করবো বাসায়, যেগুলো হোমওয়ার্ক হিসাবে। ওকে, তোমরা অবশ্যই সেগুলোকে সলভ করবা, ঠিক আছে? ব্যালেন্স অর্থাৎ আজকে আমরা যা পড়েছি ওই কনসেপ্ট নিয়ে পৃথিবীর যত উদ্দীপক আছে প্রত্যেকটা উদ্দীপকের উপর আমরা ঝাঁপিয়ে পড়ব। কিছু উদ্দীপক দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য, ইনশাল্লাহ তোমরা পূর্বের লেকচারটা দারুণভাবে প্র্যাকটিস করবা, করার পর এই উদ্দীপকগুলো সলভ করবা, যেগুলো সাধারণত বিগত বোর্ডগুলোতে এসেছিল সেগুলো আমরা এখন দেখব। উদ্দীপক 1, কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পতিত হচ্ছে। নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে এবং অপরজন 8 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকা করে ধরা আছে। এখানে গ ঘ দুইটা কোশ্চিন দেওয়া আছে, তোমরা সলভ করবো। ওকে, 2 নাম্বার উদ্দীপক দেখো এখানে দেওয়া আছে, তোমরা দেখবা, দেখে এটাকে সলভ করবা। ওকে, পারবা ইনশাআল্লাহ। উদ্দীপক 3 নাম্বার দেখো দেওয়া আছে,
তোমরা 3 নাম্বার উদ্দীপক দেখো, 3, 4, ওকে। দুইটা এখানে দিয়ে রেখেছি, গ এবং ঘ আছে, এগুলো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমরা পারবা। আবার খেয়াল করো, নেক্সট 4, 5 নাম্বার একটা উদ্দীপক, 4 এবং 5, এই উদ্দীপক দুইটা দেওয়া আছে, এই দুইটাও তোমরা কি করবা, সলভ করবা, ওকে। আর এই অবস্থা কেটে গেলে স্বাভাবিক অবস্থায় যখন আমরা ফেস টু ফেস লেকচার শুনবো এবং তোমাদের যখন হোমওয়ার্ক নিব, তখন আমি আরও এক্সেপশনাল কিছু উদ্দীপক তোমাদের সামনে উপস্থাপন করব, পাশাপাশি সেগুলো আমি সলভ করে দিব, ওকে। তোমরা এগুলো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ সাথে সাথে আমরা কি সব কিছু নিজেকে প্রস্তুত করে হার্ড একটা প্রিপারেশনের জন্য তৈরি করব, ওকে। ঠিক আছে। দ্য বেবি এলিফ্যান্ট সিনড্রোম, ওকে। বেবি এলিফ্যান্ট সিনড্রোম মানে হাতির বাচ্চা। এই হাতির বাচ্চাগুলোকে কিভাবে বলো তো মানে শিকার করা হয়, জানা আছে তোমাদের? কি করা হয়, বনে কিছুটা ফাঁদ তৈরি করা হয়, বাঁশ দিয়ে বা কলা গাছ দিয়ে ফাঁদ তৈরি করা হয়। যখন ওখানে শিকলের ফাঁদ তৈরি করা হয়, যখন হাতির বাচ্চাগুলো ওই অংশের মধ্যে যায় এবং ওই শিকলের স্তরে পা দেয়, তখন শিকলটা আটকিয়ে যায় পায়ে। বারবার চেষ্টা করে, কিন্তু যেহেতু লোহার শিকল, এই লোহার শিকল ভাঙতে পারে না, আর মোটা অবলম্বনের সাথে আটকানো থাকে, এই জন্য ওটা ভেঙে চলে আসতে পারে না। বারবার যখন চেষ্টা করে, তখন কি হয়, লোহার শিকল হাতির পায়ে ক্ষত বিক্ষত অবস্থা সৃষ্টি করে দেয়। তো এখন এই যে ক্ষত বিক্ষত অবস্থা সৃষ্টি করে, এই ক্ষত অবস্থায় হাতি কি একটু যদি কি আঘাত পায়, একটু টান মারতে যায়, লোহার শিকল যখন একটু টান পড়ে, তখন কি পায়ে আঘাত পায়, তখন হাতি ব্যাপক চিৎকার করে। এই হাতি তখন মানে কি আতঙ্কিত হয়ে যায়, এই জন্য আর টানাটানি করে না এবং অবশেষে কি করে, শিকারে পরিণত হয়ে যায়, পোষ মানা যেটাকে আমরা বলি। এখন হাতি কিন্তু সে তার মনে প্রাণে বিলিভ করে নিল তার এই গণ্ডির মধ্যেই কি থাকতে হবে, গণ্ডির বাইরে আর যাওয়া যাবে না। যখনই গণ্ডির বাইরে যাবে তখন কি সে আঘাতপ্রাপ্ত হবে। এখন ওই হাতিকে যদি সার্কাসে নিয়ে যাওয়া হয়, যদি কোনো একটা খুঁটির সাথে চুল বাঁধা সুতা দিয়ে যদি বেঁধে রাখা হয়, ওই সার্কাসে যদি আগুন লাগে, তাহলে কি হয় জানো, ওই হাতি ওই আগুনে পুড়ে মারা যায়, তবুও কি চেষ্টা চালায় না ওখান থেকে বের হয়ে আসা, কারণ ওই যে পূর্বের একটা আতঙ্কিত অবস্থা আছে। কিন্তু চুল বাঁধার ওই সুতা কি একটু টান দিলেই কি হতো বলো তো দেখি, ছিঁড়ে চলে আসতে পারতো, কিন্তু খাটায় না। কি কারণ, কি সে তার মনে প্রাণে বিলিভ করে ফেলেছে আমি কি এই গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ, আতঙ্কিত একটা কন্ডিশন। সুতরাং এখান থেকে প্লিজ শিক্ষা আছে। কি ঘটনা ঘটে অবশেষে আমি একটু বলি, তারপরে শিক্ষা আসি। যেটা হয় সেটা হচ্ছে কি, অবশেষে হাতি যদি পুড়ে মারাও যায়, ওখান থেকে বের হয় না। সুতরাং এখান থেকে যে বড় একটা শিক্ষা, সেটা হচ্ছে কি, আমাদের আশেপাশে যে সারাউন্ডিং গুলো আছে, যেগুলো দেখে আমরা ভয় পাই, সেগুলো আসলে ভয়ের কিছু নয়। আমরা যেগুলো দেখে আতঙ্কিত হই, সেগুলো আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সুতরাং আমরা সর্বদা চেষ্টা করব আমাদের সীমাবদ্ধতাকে ভাঙার জন্য। প্রত্যেকটা সীমাবদ্ধতা ভেঙে আমরা নতুন নতুন অবস্থা, নতুনত্ব বিনির্মাণ করব আর কি। সামনে যত বাধা আসুক, তত বাধাকে আমরা ভেঙে চুরমার করে দিয়ে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। সবাইকে শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।